আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রাইম মিনিস্টার দেশের কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান, আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহর হাতে। মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েটলি উচিত আবার স্কুল জগতে ফিরে যাওয়া। তিনি যে চেতলা গার্লস হাই স্কুলে পড়াশোনা করতেন, সেই স্কুলে গিয়ে আবার দেখুন না পড়াশোনা করে, যে তাদেরকে জিজ্ঞেস করুন আপনার সহপাঠীদেরকে ভর্তি হয়ে, যে এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তারা আপনাকে বলে দেবে। এবং আপনি যে যোগমায়া দেবী কলেজে হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করেছেন, আমি জানি না আপনি কতদিন কলেজে গেছেন, কেউ তো আপনার কলেজে কোনো দেখতে পায়নি, আমার কাছে খবর আছে। আপনি শুধুমাত্র পার্টি পলিটিক্স করতেন, কংগ্রেস করতেন, সিপি করতেন, ছাত্র পরিষদ করতেন, সবাই জানে। সুতরাং আপনি আবার কলেজে ভর্তি হন, এবং আপনি তারপর যোগমায়া দেবী কলেজ থেকে বেরিয়ে আপনি কি করে লয়ার হয়ে গেলেন, সেটাও একটা বড় প্রশ্ন। আপনি বলছেন আপনি নাকি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে নাকি এলএলবি পাস করেছেন। কেউ জীবনে কোনোদিনও কোনো রেজিস্টারে আপনার নাম নেই, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের কোনো রেজিস্টারে আপনার নাম নেই, আপনি নাকি লয়ার হয়ে গেলেন। এবং তারপর আমি জানতে পারলাম যে আপনাকে নাকি অনারারি ডিগ্রি দেওয়া হয়েছে। এবং অনারারি ডিগ্রি পেয়েও যে একজন লয়ার হতে পারে, এটা আমার জানা ছিল না। তাই আমাকে আবার ল নিয়ে পড়াশোনা করতে হবে, মানে আমাদের যে এক্সপ্রেস পড়তে হবে, এটা ব্যাপার জানার জন্য। এসব অনেক ব্যাপার আছে। তো যেখানে একটা বুঝতে হবে যে যেখানে একজন সরকারের যে সর্বোচ্চ ব্যক্তি, যিনি মুখ্যমন্ত্রী, তিনি যদি নিজেই তার বিভিন্ন তার একাডেমিক কোয়ালিফিকেশন দুর্নীতি ভর্তি থাকে, তাহলে আপনি কি করে ভাবছেন যে এই শিক্ষা দপ্তরটা ভালো থাকবে? সেটা দুর্নীতি হবে। সে নিজে দুর্নীতিবাজ, দপ্তরটাকে করে দিচ্ছে দুর্নীতিবাজ। হিসাব মতো প্রত্যেকটা দপ্তরের কর্মী প্রত্যেকে দুর্নীতিবাজ হবে, কারণ তাদের প্রধান হচ্ছে দুর্নীতিবাজ। এটা আপনাকে মনে রাখতে হবে। গণতন্ত্র কি আদৌ বেঁচে আছে? মুখ্যমন্ত্রীর প্রশ্ন, মুখ্যমন্ত্রী যদি গণতন্ত্র বেছে না হতো, তাহলে তিনি এখানে থাকতেন কি করে? তাদের বাংলাদেশ চলে যেতে হতো। তিনি তো বাংলাদেশিদের দোষণ করেন, বাংলাদেশিদের সেখান থেকে ডেকে ডেকে নিয়ে এসে এখানে স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঢুকে দিচ্ছেন, কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক করে দিচ্ছেন, সরকারি দপ্তরে তাকে ঢুকিয়ে তাকে সেখানে বড় একটা আমলা পদে বসে দিচ্ছেন। এটা দিদিমণি করছেন। আজকে বাংলাদেশিদের যদি কেউ এখানে নিয়ে এসে ভোট ব্যাংকের রাজনীতি করে, সেটা একমাত্র দিদিমণি করে, আর কেউ করে না। এখানে সিএ, এনআরসি এসব চালু আছে, এবং সেখানে বলা হয়েছে যদি কেউ বিভিন্ন দেশ থেকে নিপীড়িত হয়ে এখানে নাগরিকত্ব পেতে চায়, তাহলে সে সিএ এতে অ্যাপ্লাই করুক। কিন্তু দিদিমণি সেটা করেন না। দিদিমণি বলে দেন এই জায়গাটা দেখো, এখানে কাঁটাতার ফাঁকা আছে, টুক করে ওখানে টোকে চলে আসো, আর সাথে পার করে চলে আসো। আর ওরাও সেরকম, ওরা ওদেরকে বলেছে, ওরা খোলা জায়গা পেয়েছে, সাথে চলে এসছে পশ্চিমবঙ্গে। এবং দিদিমণি বলছে আসো আসো আসো, আমার কোলে এসে বসো। যে তাদেরকে কোলে বসিয়ে তাদেরকে অধ্যাপক, তাদেরকে সরকারি ডিপার্টমেন্টের বিভিন্ন কর্মচারীদের, স্বাস্থ্য দপ্তরে সব জায়গায় ঢুকিয়ে দিয়েছে। আজকে আপনি খোঁজ দেখুন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে বাংলাদেশিরা পুরো ভর্তি হয়ে গেছে। এমন কোনো জায়গা নেই যেখানে বাংলাদেশিরা কাজ করছে না। কিন্তু তারপরও কি বলছে দিদিমণি? বলছে না আমি কি করবো, আমার তো কিছু করার নেই। ওরা বিএসএফ এর দেখার দরকার, বিএসএফ যদি না দেখতে পায় আমি কি করতে পারি? তিনি বরাবরই এই ধরনের কথাবার্তা বলেন, এবং মানুষ জানে যে তিনি অনেক বড় রাজনীতিবিদ। কিন্তু তার এই পশ্চিমবঙ্গের সরকার থেকে তিনি এই পশ্চিমবঙ্গের কোনো উন্নয়ন করবেন না। তিনি বরাবরই নিজের পরিবারকেই উন্নয়ন করবেন, নিজের ভাইপোর উন্নয়ন করবেন, ভাইপোর আরেকটা ভাই আছে তার উপর উন্নয়ন করবেন, এবং আরো তার যে মামা কাকা জ্যাঠামা আছে তাদের উপর উন্নয়ন করবেন। এটা সবাই জানে। সুতরাং এই শিশু বলানো, বাচ্চা বলানো কথাবার্তা বলে কোনো লাভ নেই। আপনার সময় হয়ে এসছে, 2026-এ আপনি দেখবেন পশ্চিমবঙ্গ থেকে হয়তো অন্য রাজ্যে, আর সেরকম হলে আপনার বাংলাদেশেই আপনাকে চলে যেতে হবে।